আসসালামু আলাইকুম। শুরুতেই আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকের এই দিনে আমরা এখানে এই মঞ্চে সবাই একত্রিত হতে পেরেছি। ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক কনভেনশনে আজ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের যুবক ভাইয়েরা এবং উম্মতের দ্বিতীয় বৃহত্তম ভাষার দেশ বাংলাদেশের যুব সমাজকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সাথে আমি মাগফিরাত কামনা করছি ফিলিস্তিনের সকল শহীদবৃন্দ যারা তাদের ইজ্জত ও পবিত্র মাটিকে রক্ষা করার লক্ষ্যে তাদের সর্বস্ব দিয়ে লড়াই করেছেন। একই সাথে আমি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের শহীদবৃন্দ এবং অতি সাম্প্রতিক আমাদের শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছি এবং সর্বোপরি পৃথিবীর সকল প্রান্তে জালেম ও শোষক শ্রেণীর বিরুদ্ধে পরিচালিত যে কোনো সংগ্রামের প্রতি আমি পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘ একটি পথ পাড়ি দিয়ে আজকে এই অবস্থায় এসে উপনীত হয়েছি। আজকের এই কনভেনশন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা 5 বছর পাড়ি দিয়ে প্রায় 5.5 বছরের একটি সময় ধরে আমাদের ইনস্টিটিউটের কার্যক্রম পরিচালনা করে আসছি। নানা চড়াই উতরাই পাড়ি দিয়ে আজ আমরা পূর্বের তুলনায় আরো বড় পরিসরে আমাদের কনভেনশন আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের চিন্তাশীল যুবক ভাইদেরকে নিয়ে যারা কিনা একটি ইজ্জত সম্পন্ন বাংলাদেশের স্বপ্ন দেখেন, জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণের স্বপ্ন দেখেন, এমন একটি পুনর্জাগরণবাদী প্রজন্মকে নিয়ে আমরা আরো বড় পরিসরে আমাদের কনভেনশন আয়োজন করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যদি আজকে আমাদের এই বিশ্ব ব্যবস্থার দিকে তাকাই তাহলে অনেক চিন্তাবিদগণের মতে আজকের এই বিশ্ব ব্যবস্থাটি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে এখানে মানুষকে পর্যন্ত এখন আর গণনায় ধরা হয় না, অর্থাৎ এই বিশ্ব ব্যবস্থা মানুষকে পর্যন্ত অতিক্রম করে গিয়েছে। এখানে মানুষ এখন আর কোনো অপরিহার্য বস্তু নয়, বরং ক্রমাগতভাবে বিশ্বের শোষক গোষ্ঠী, আমি বিশেষ করে এই শব্দটি বলবো, শাসক গোষ্ঠী না, শোষক গোষ্ঠী আমাদের এই সুন্দর পৃথিবীকে একটি বসবাসের অযোগ্য স্থান হিসেবে তৈরি করে ফেলছে। বিশেষ করে পাশ্চাত্য সভ্যতার এই আগ্রাসনের 3টি মৌলিক হাতিয়ার রয়েছে। তার মধ্যে প্রথমত হলো একাডেমিয়া, দ্বিতীয়টি হলো অর্থনৈতিক শোষণ এবং তৃতীয়টি হলো পুঁজিবাদ ও লিবারালিজম। এই 3 স্তম্ভের মাধ্যমে পাশ্চাত্য তার নয়া উপনিবেশবাদী কাঠামো তৈরি করেছে এবং এমন একটি উপনিবেশবাদী কাঠামো তৈরি করেছে যে এখানে যারা উপনিবেশিত তারা পর্যন্ত ক্ষেত্র বিশেষে এই উপনিবেশবাদকে আন্তরিকভাবে মেনে নিচ্ছে এবং এই উপনিবেশবাদের যে ভয়াবহতা সেদিকে তারা তাদের পরিণতি হিসেবে গ্রহণ করে আসছে। এবং এমন একটি সিস্টেম এখানে তৈরি হয়েছে যে ক্ষেত্র বিশেষে এই উপনিবেশবাদের বৈধতা পর্যন্ত এই উপনিবেশিতরাই তৈরি করছে, যার উদাহরণ কিনা আমরা আমাদের বাংলাদেশে দেখতে পাই। আমরা এখানে যারা আছি বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় বা তারও উপরে মাস্টার্স লেভেলে পড়াশোনা করছি। আমরা যদি আমাদের আশপাশের আমাদের সহপাঠীদেরকে জিজ্ঞাসা করি, দুর্ভাগ্যজনকভাবে আমরা শুনতে পাবো যে ব্রিটিশরা আমাদের এই দেশে 190 বছর শোষণ করেছে, তাদের ভালো দিকগুলো তারা গুণ কীর্তন করছে, বা ছোটখাটো যে বিষয়গুলো তারা করে দিয়ে গেছে নিজের স্বার্থে, সেই বিষয়গুলোকে তারা সামনে তুলে এনে তাদের গুণ কীর্তন করছে। অথচ আমাদের এই উপমহাদেশের, আমাদের এই বাংলা অঞ্চলে যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেইটিকে যে ব্রিটিশরা মাটির সাথে মিশিয়ে দিয়েছে সেদিকে তারা যেন জানেনই না, অথবা জানলেও ভুলে গিয়েছেন। এই জন্য এই 3টি বিষয়ের উপর আলোকপাত করাটা খুবই জরুরি বলে আমি মনে করি। প্রথমে যেটি বললাম একাডেমিয়া। পশ্চিমা একাডেমিয়া বা ব্রিটিশ একাডেমিয়া বলতে আমরা যেটি বুঝি সেটি শুধুমাত্র ইংল্যান্ডের বা ব্রিটেনের দেওয়া একটি শিক্ষা ব্যবস্থাই নয়, বরং এই ব্রিটিশ একাডেমিয়া একই সাথে বর্তমান দুনিয়ার জ্ঞান তত্ত্বকে নিয়ন্ত্রণ করা এবং বিশ্বের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে পাশ্চাত্য কেন্দ্রিক ভাবে সাজানো যায় সে ব্যাপারে তারা কাজ করছে। আজকে আমরা কমনওয়েলথের নাম শুনি, কমনওয়েলথভুক্ত দেশগুলোর নাম শুনি। অনেক দেশেই অনেকে মনে করেন যে কমনওয়েলথভুক্ত থাকা একটি গৌরবের ব্যাপার, কিন্তু এই কমনওয়েলথ
মূলত শোষণের একটি হাতিয়ার। ব্রিটিশরা একটি ছোট দেশ থেকে কিভাবে এতগুলো দেশকে শোষণ করতে পারবে সেটির জন্য তারা এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করে দিয়েছে যাতে এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এমন কিছু মানুষ তৈরি হয় যারা এই মাটিতে জন্মগ্রহণ করে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরাই ব্রিটিশদের প্রতিনিধিত্ব করবে। তারা জন্মগত দিক থেকে হবে বাংলাদেশী, কিন্তু চিন্তাগত মজ্জাগত দিক থেকে তারা ব্রিটিশদের বা এই জায়নবাদী শিক্ষা ব্যবস্থাকে তারা ধারণ করবে এবং এটি দুর্ভাগ্যজনকভাবে হয়ে আসছে। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো অর্থনৈতিক শোষণ। আমরা আজকে দেখতে পাচ্ছি জায়নবাদীদের অর্থনৈতিক ব্যবস্থা, যেটি বিশেষ করে ডলার, যা একটি নির্দিষ্ট একটি ব্যাংক তারা ডলার উৎপাদন করছে এবং সমগ্র বিশ্বকে এই ডলারের মাধ্যমে ধার দিয়ে তারা তাদের মুষ্টিগত করে রাখছে। ব্যাংকিং সিস্টেমের দিকে যদি আমরা তাকাই, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক্সের দিকে যদি তাকাই, আমাদের বেশি দূর যেতে হবে না। এখানে আপনার অনেক ইকোনমিক্সের স্টুডেন্টরা রয়েছেন। আমাদের ইকোনমিক্সের যে বিষয়গুলো পড়ানো হয় বা আমরা যদি আমাদের শিক্ষকদের বা ছাত্রদের সাথেও যদি আলোচনা করি, দেখা যায় যে আমাদের বইগুলোতে পাশ্চাত্যের যে অর্থনীতি, যেখানে সুদকে একটি বাস্তবতা হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে একটি নিয়তি হিসেবে তুলে ধরা হয়েছে, এটিকে আমরা বাস্তবতা হিসেবে দেখছি। এমনকি আমাদের এই অর্থনীতি বোঝানোর ক্ষেত্রে এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, যেটি কিনা শোষণের একটি বড় হাতিয়ার, তাকে এই শোষণটিকে সামনে না তুলে সেখানে ছোটখাটো এক দুইটি উদাহরণ দিয়ে যেখানে মানুষ হয়তোবা স্বাবলম্বিতা অর্জন করেছে সেগুলোকে তুলে ধরা হচ্ছে। আমরা যদি কৃষির দিকে তাকাই, সবুজ বিপ্লবের বর্ণনা করা হচ্ছে, যে সবুজ বিপ্লবের মাধ্যমে তথাকথিত তৃতীয় বিশ্বের লাখো লাখো হয়তোবা কোটি কোটি কৃষকও তারা ভুক্তভোগী, তারা তাদের মাটি হারিয়েছে, তারা তাদের মাটির উর্বরতা হারিয়েছে। সেগুলো নিয়ে আলোচনা না করে সেখানে দেখানো হচ্ছে সেই সবুজ বিপ্লবের মাধ্যমে কিভাবে নতুন নতুন ফসল উৎপাদন হয়েছে, নতুন নতুন জাত উৎপাদন হয়েছে এবং তার মাধ্যমে কি পরিমাণ মানুষ উপকৃত হচ্ছে। হ্যাঁ, হয়তোবা সামান্য কিছু অঞ্চলের মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী যে এর একটি কঠিন প্রভাবে নিমজ্জিত, সে ব্যাপারটা আমাদেরকে সচেতনভাবে এড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে যদি তৃতীয় বিষয়টা নিয়ে আলোচনা করি, পুঁজিবাদ ও লিবারালিজম। এই পুঁজিবাদ ও লিবারালিজমের মাধ্যমে পাশ্চাত্য আমাদের সমগ্র দুনিয়াতে নিজেদের চিন্তাকে মূলত বাজারজাত করছে। লিবারালিজমকে একটি সার্বজনীন মূল্যবোধ হিসেবে হাজির করে সকল দেশ ও অঞ্চলকে এই সকল মতবাদ গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে। কেউ যদি ভিন্ন কোনো আলাপ তুলতে চায়, তখনই সেখানে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ কিংবা গণতন্ত্র নিয়ে আসার অজুহাতে সে দেশকে ধ্বংসযজ্ঞে পরিণত করা হচ্ছে। সেই দেশে একটি গৃহযুদ্ধ তৈরি করা হচ্ছে, পরবর্তীতে সেখানে তাদের পুতুল সরকার এনে দেশটিকে আবারও শোষণের একটি জালে জড়িয়ে ফেলার যে চেষ্টা, সেটি করা হচ্ছে। এই একই উদাহরণ আমরা বিগত 20, 25, 50 বছর বা যদি আরো আগের দিকে যাই, জায়নবাদের যে ধারণা, সেটা শুরু থেকেই তারা একে একে এই কাজগুলো করে আসছে। এভাবে তারা তাদের নয়া উপনিবেশায়নকে জারি রেখে যাচ্ছে। এর পাশাপাশি যদি আমরা দেখি যে এগুলো কি শুধুমাত্র মুসলিম বিশ্বের জন্যই হয়ে আসছে, না প্রিয় ভাইরা, এগুলো শুধু মুসলমানদের জন্য নয়, বরঞ্চ সমগ্র বিশ্বের যত মানুষ রয়েছে তারা একটি নিজস্ব গোষ্ঠী ছাড়া, জায়নবাদী গোষ্ঠী ছাড়া, তারা সকল মানুষকে শোষণ করার জন্য কাজগুলো করে আসছে। আমরা যদি দেখি ফিলিস্তিন, সিরিয়া, আফগানিস্তান, উইঘুর, পাত্তানের মুসলমান থেকে দক্ষিণ ভারতের দলিত হিন্দু পর্যন্ত তাদের উপর চলে আসা যে ভয়াবহ আগ্রাসন, এক কথায় পৃথিবীর নানা অঞ্চলের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমগ্র মানবতার উপরে এই গুটি কয়েক স্বার্থবাদী ও কায়েমবাদী গোষ্ঠী তাদের শোষণ ও আগ্রাসন বারবার পাশ্চাত্যের আধিপত্যকামী চেহারায় উপস্থাপন করে তাদের যে নগ্ন চেহারা, সেটিকে আমাদের সামনে উপস্থাপন করছে। অতি সম্প্রতি আমরা গাজাতে দেখতে পাচ্ছি যে এই জায়নবাদী সভ্যতা, তারা কিনা তাদের যে চাকচিক্যময় জীবনযাপন, লাইফস্টাইল বা যে একটি আমাদেরকে সমাজ ব্যবস্থা তারা দেওয়ার চেষ্টা করেছে বা নৈতিকতার যে ধার্স তারা আমাদেরকে দিয়ে আসছে, সেটি তারা নিজে হাতে কিভাবে গলা টিপে হত্যা করেছে। আজ সমগ্র বিশ্বের মানুষের কাছে এই জিনিসটি
দিনের আলোর মতো স্পষ্ট হয়ে এসেছে। সম্মানিত ভাইরা, এক্ষেত্রে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, তাহলে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমি বলবো, আমাদের করণীয় হলো ইসলামী সভ্যতার পুনর্জাগরণ হলো একমাত্র মুক্তির পন্থা, যা কিনা সমগ্র মানবতাকে মুক্তি এনে দিতে পারবে। এখন আমাদের এই পুনর্জাগরণের জন্য কি করা দরকার? প্রিয় ভাইরা, আমরা জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণের জন্য এই স্লোগান নিয়ে আমাদের এই ইনস্টিটিউটের যে পদযাত্রা শুরু করেছি, এই জন্য এই পদযাত্রাকে শুরু থেকে এ পর্যন্ত আমরা প্রত্যেকটি সময় আমাদের কি কি করণীয় এই বিষয়টিকে বারবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি এখন আমাদের এই করণীয়গুলো সম্পর্কে একটু আলোচনা করব। আমরা যদি মুক্ত ও স্বাধীন মানুষ নির্মাণ করতে না পারি, তাহলে আমরা যদি ব্রিটিশ একাডেমিয়ার প্রভাবমুক্ত না হতে পারি, মাটি ও মানুষের সাথে নিজস্ব সম্পৃক্ততা এবং এই সম্পৃক্ত একটি শিক্ষা ব্যবস্থা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে পরনির্ভর হয়ে এখন আমরা যেমন আছি এভাবে সন্তুষ্ট থাকা ছাড়া আমাদের আর কিছুই করার থাকবে না। যেমনটা আমরা দেখছি আজকে সমগ্র মুসলিম উম্মাহ কিংবা একই সাথে আমাদের প্রিয় মাতৃভূমির যদি দিকে আমরা তাকাই, আমরা যুগের চ্যালেঞ্জকে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার কারণে এক প্রকার আমরা বিশ্বমঞ্চ থেকে ছিটকে পড়েছি। আমরা জানি 90% মুসলমানের এই দেশ, উম্মতের দ্বিতীয় বৃহত্তম ভাষার এই দেশ বাংলাদেশ, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে পাশ্চাত্য সভ্যতার মতাদর্শ ও তৈরিকৃত জ্ঞান আমাদেরকে গ্রাস করে রেখেছে, যার ফলে আমরা আমাদের দ্বীন ইসলামকে পড়ি ওরিয়েন্টালিস্টদের ভাষ্য অনুযায়ী, আমরা বিশ্ব ইতিহাস পড়ি পাশ্চাত্যের বয়ানে, যেখানে ইসলামী সভ্যতার যে বয়ান সেটি সম্পূর্ণরূপে অনুপস্থিত। ব্রিটিশ একাডেমিয়ার তৈরিকৃত এই তত্ত্বে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কারিকুলাম সাজানো হচ্ছে, আমাদের অর্থনীতি, রাজনীতি পর্যন্ত চলছে পশ্চিমা চিন্তাবিদদের তত্ত্ব চর্চায়। পাশাপাশি স্বাধীনতা পরবর্তী সময়ে কমিউনিজমের ঢেউ ও কলকাতা কেন্দ্রিক বুদ্ধিবৃত্তি করেছে আমাদের সম্পূর্ণরূপে শিকড়চ্যুত। আমরা আমাদের যে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থায় যদি দেখি, যদি আমাদের সমাজবিজ্ঞানের দিকে যদি তাকাই, আমাদের এই অঞ্চলের কোন সমাজবিজ্ঞানী বা আমাদের এই অঞ্চলের আলোকে কোন সমাজবিজ্ঞানের যে ধারা সেগুলোকে তুলে ধরা হচ্ছে না, বরঞ্চ পশ্চিমা সমাজ ব্যবস্থা যা কিনা তাদের এথিক্স বা তাদের একটি কাঠামোর আলোকে, তাদের মানুষের চাহিদার আলোকে তৈরি করা, সেটিকে সরাসরি আমাদের এখানে কপি করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের শিক্ষার্থীদের মনে এমন ভাবে এটিকে গেঁথে দেওয়া হচ্ছে যে তারা যখন পাশ করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পাশ করে বেরিয়ে আসছেন, তারা দেখছেন যে আমাদের যে সমাজ এবং তারা যে বইগুলো পড়েছেন তার সাথে কোনো মিল নেই। তাদের যে পড়াশোনা সেগুলো সম্পূর্ণ পশ্চিমা চিন্তার আলোকে, এবং যার কারণে তারা এই সমাজে এসে যখন এগুলোকে বাস্তবায়ন করতে যাচ্ছেন, তখন তারা হয় হিমশিম খাচ্ছেন অথবা ধারণা করে নিচ্ছেন যে না, আমাদের এই সমাজ দিয়ে কোনো কিছু সম্ভব না। কিন্তু প্রিয় ভাইরা, আমরা মনে করি না, আমাদের পূর্বের আলেমগণ, আমাদের সমাজবিজ্ঞানীগণ, আমাদের দার্শনিকগণ আমাদেরকে যে ধারণা দিয়ে গিয়েছেন, সে ধারণা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা আমাদের এই সমাজকে 200 বছর 250 বছর আগে যে বাংলা, সেই বাংলায় আবারও আমরা পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই অবস্থায় কি কি করণীয়, এই বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই। এই বহুমুখী সংকট মোকাবেলায় আমাদের মৌলিক করণীয়গুলোর মধ্যে প্রথমত আমাদের ইসলামী সভ্যতার জ্ঞানতাত্ত্বিক যে মিরাজ, তাকে উপজীব্য করে বর্তমান যুগ সমস্যার যৌক্তিক সমাধান বর্তমান যুগের ভাষায় হাজির করতে হবে। আমরা জানি যুগের সাথে সাথে অনেক সমস্যা তৈরি হয়েছে, আমাদের ফকিরগণ এগুলো নিয়ে পূর্বে আলোচনা করেছেন। আমাদেরও এখন এই বিষয়ে এগিয়ে আসতে হবে। আমাদের বর্তমান যে সমস্যা, বিশেষ করে ইন্টারনেটের যুগ, বা আমরা যদি আমাদের হালের জেনারেশন জি বা জেনজি এর কথা বলি, আপনার এখানে অনেকে আছেন জেনজি, এই সমস্যাগুলো আমাদের সমাধান করার জন্য নিজেদের উদ্যোগ নিতে হবে। একই সাথে জ্ঞানের ঐতিহাসিক মিরাজের সাথে সম্পর্ক তৈরি এবং অতীতকে বোঝার জন্য আমাদের একটি উসুল দাঁড় করাতে হবে। অর্থাৎ আমাদের অতীতের যে মিরাজ, সেটিকে যুগ উপযোগী করে তুলতে হবে। দ্বিতীয়ত,
আমাদের সময়ের পরিবর্তন, জ্ঞানের বিভিন্ন শাখার উদ্ভব এবং অন্যান্য সকল কার্যকরণকে সামনে রেখে আমাদের চিন্তার নবায়ন করতে হবে। পাশাপাশি আমাদের পূর্বসূরীদের উদ্ভাবনী ও বিনির্মাণের পন্থাকে আমাদের অবশ্যই সামনে রাখতে হবে। তারা যে পন্থায় এগিয়েছিলেন আমাদেরকে সেটিকে উদাহরণস্বরূপ রেখে আমাদের নিজেদের একটি পন্থা তৈরি করতে হবে বা আমাদের নতুন উসুল তৈরি করতে হবে। বর্তমান সময়ের যে সমস্যা আছে সেগুলো সমাধান করতে পারবে এবং ইসলামিক চিন্তার ক্ষেত্রে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি দাঁড় করাতে পারবে, এই বিষয়টাকে সামনে রেখে আমাদের উসুল দাঁড় করাতে হবে। কারণ একটু আগে আমি যেটি বললাম, বিগত সময়গুলোতে বিশেষ করে আমার কাছে যেটি মনে হয়, বিগত 10 বছরে পৃথিবী ইন্টারনেটের কল্যাণে বলা চলে বিগত সময়গুলো তারও আগের সময়গুলো তুলনা যদি করি প্রায় 50 বছর এগিয়ে গিয়েছে। এখন পৃথিবী এমন ভাবে এগিয়ে যাচ্ছে, মানুষের কাছে তথ্য এমন ভাবে পৌঁছে যাচ্ছে যে এই এত দ্রুততার কারণে এই যে একটা গতি, এই গতিকে ধরার জন্য আমাদেরকে সেই আলোকে প্রস্তুত থাকতে হবে। এবং সর্বোপরি আখলাক যে একটি হুকুম আহকামের আকল, এই বিষয়টাকে সামনে রেখে আমাদের আখলাক নির্মাণ করতে হবে। এবং আখলাক যে কোনো একটি ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি আবশ্যক। এটি কোনো তাত্ত্বিক বিষয় নয়, বরং জীবনের সকল ক্ষেত্রে এটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এরকম একটি ধারণা আমাদের মানুষের মধ্যে বিনির্মাণ করতে হবে। কারণ আমরা যদি আজকে দেখতে পাই আমাদের বাংলাদেশে, আমাদের বিশেষ করে মুসলিম বিশ্বে সবচেয়ে যে বড় সমস্যাটা তৈরি হয়েছে সেটি হলো আখলাকি সমস্যা। আমরা 90% মুসলমানের দেশ, কিন্তু আমরা যদি বাইরে যাই, আমাদের প্রতিনিয়ত সমাজের দিকে যদি তাকাই, সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত প্রত্যেকটি জায়গাতে আমাদের আখলাকি সংকট দেখা দিয়েছে। অথচ মুসলমান হিসেবে তো এটি হওয়ার কথা ছিল না, বরঞ্চ আমাদের হওয়ার কথা ছিল আমরা প্রতিটি দিকে আখলাকি দিক থেকে আমরা সর্বোত্তম চরিত্রের অধিকারী হব। আমাদের আখলাক হবে সর্বোচ্চ পর্যায়ে। আমাদের অফিসগুলো থেকে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের আচার আচরণ, মানুষের সাথে আমাদের যে বিহেভিয়ার, প্রত্যেকটা জিনিস আমাদের সর্বোত্তম আখলাকের আলোকে হওয়ার কথা ছিল। কিন্তু আমি মনে করি প্রিয় ভাইরা, যে এটি আজ আমাদের এই ঘাটতি রয়েছে বলে এটি যে আজীবন এমনই থাকবে এরকমটি নয়। আমরা আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি। আমাদের ইতিহাসে যখন এই বাংলা অঞ্চল ছিল সমৃদ্ধশালী জ্ঞানের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, তখন আপনারা যদি দেখেন সে সময়কার অর্থনীতি যারা পরিচালনা করতেন, ব্যবসায়ীগণ, তারা ছিলেন আখলাকের দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে। আলেম ওলামাগণ ছিলেন তাদের আখলাকের দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে। যারা দেশকে পরিচালনা করতেন, দেশের মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই ছিলেন আখলাকি দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে। আজকে যদি আমরা তথাকথিত পশ্চিমা সভ্যতার দিকে তাকাই, তাদের নিজস্ব সমাজের ভিতরে তারা সেটিকে এথিক্স বলে, সেই এথিক্সের প্র্যাকটিসটা তারা কিন্তু তাদের মধ্যে পরিচর্যা করে যাচ্ছে। যদিও তারা তাদের ছাড়া অন্যদের ক্ষেত্রে এই চর্চাটা বলা চলে কখনোই করছে না। সেখানে আমরা দেখছি তারা কিভাবে দ্বিমুখিতা করে আসছে, কিন্তু নিজেদের মধ্যে তারা কি করে আসছে। তো এই জন্য প্রিয় ভাইরা, আমাদের এই আখলাককে একটি সেন্টারে রেখে একটি সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা ইনস্টিটিউট হিসেবে এই কাজে কতটুকু সফল হচ্ছি বা কতটুকু পদক্ষেপ নিয়েছি, এ ব্যাপারে আমি একটু আলোচনা করব। এই যে এতক্ষণ বললাম আমাদের মৌলিক করণীয়গুলো, এই করণীয়গুলোকে সামনে রেখে আমরা শুরুতেই জ্ঞানের পুনর্জাগরণ, চিন্তার নবায়ন, উসুলের ক্ষেত্রে ইসলাহ এবং আখলাকের ক্ষেত্রে বিনির্মাণ, এই 4টি মূলনীতিকে সামনে রেখে আমাদের ইনস্টিটিউটের কার্যক্রম শুরু করেছিলাম। এবং ইসলামকে কেন্দ্রে রেখে আমরা যুগ সমস্যার যৌক্তিক সমাধান হাজির করবে প্রস্তাবনা তুলে ধরার জন্য, একই সাথে পাশ্চাত্য সভ্যতার মোকাবেলা বিশ্ব দরবারে জাতি ও উম্মতকে আমরা একটি উম্মত হিসেবে, উম্মতের যে কনসেপ্ট সেটিকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড় করাবার যে প্রচেষ্টা, সেই উদ্দেশ্যকে সামনে রেখেছিলাম। একই সাথে যুগের চ্যালেঞ্জকে মোকাবেলায় সামগ্রিক সমাধানমূলক একটি প্রস্তাবনা হাজির করার লক্ষ্য আমরা সামনে রেখেছিলাম। এবং এগুলোকে সামনে রেখে আমরা আজ থেকে প্রায় 6 বছর আগে আমাদের ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের যাত্রা আরম্ভ করেছিলাম।
বিষয়গুলোকে সামনে রেখে আমরা আমাদের একাডেমি বিভাগ, প্রকাশনা বিভাগ, গবেষণা বিভাগের পাশাপাশি আন্তর্জাতিক বিভাগ সহ সামগ্রিকভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। এই স্বল্প সময়ের মধ্যে চিন্তাশীল তরুণ ও ছাত্র সমাজের কাছে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের মুখপাত্র ত্রৈমাসিক বিভাগ, অনলাইন মুখপাত্র রোয়াক, আমাদের আন্তর্জাতিক বিভাগ, মুসলিম বোর্ড, প্রতিটি প্রতিষ্ঠানে আমাদের জাতিসত্তার জাগরণ এবং জ্ঞানের পুনর্জাগরণের চিন্তাকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করেছে। পাশাপাশি আমাদের অঞ্চল ও দেশের প্রেক্ষিতকে সামনে রেখে আমরা জ্ঞানের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের সকল কার্যক্রম শুরু থেকে পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আপনারা যদি দেখেন আমাদের এই যে কার্যক্রমগুলো প্রত্যেকটি আমরা আমাদের যে মূলনীতি সেগুলোকে সামনে রেখে আমরা একটি নির্দিষ্ট যে কনসেপ্ট বা আমাদের যে লক্ষ্য সেটিকে ধারণ করে আমরা শুরু থেকে এ পর্যন্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের হাত ধরে এই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশের বা বাংলা ভাষা, আমরা জানি ভাষা একটি জাতির জন্য, একটি সভ্যতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি দেখি ছোট্ট একটি ইংল্যান্ড বা ব্রিটেন, তারা তাদের ভাষা দিয়ে সমগ্র মানবতার উপর বুদ্ধিভিত্তিক ভাবে প্রভাব বিস্তার করেছে। আমরা যদি জার্মানের দিকে তাকাই, জার্মানের মাধ্যমে জার্মান কবি ও সাহিত্যিকগণ, দার্শনিকগণ তাদের চিন্তা চেতনাকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। আমরা যদি ফ্রান্সের দিকে তাকাই, আমরা যদি ওসমানীদের দিকে তাকাই, আমাদের ওসমানী খেলাফত বা পার্সিয়ান যদি সভ্যতার দিকে তাকাই, তারা নিজেরা প্রত্যেকেই তাদের ভাষা দিয়ে, তাদের সাহিত্য কর্ম দিয়ে তারা তাদের জাতিকে বিশ্ব দরবারে উপস্থাপন করেছেন। আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই, আমরা প্রায় 18 বা 20 কোটি মানুষের একটি দেশ, যেখানে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটি স্থানে এক এবং অভিন্ন ভাষায় সবাই কথা বলি, যেটি আমি মনে করি একটি বড় নিয়ামত। বিশ্বের বিভিন্ন দেশে যদি যাই, আমরা দেখি একটি দেশ, ছোট একটি দেশ, আমাদের মতো দেশ, আমাদের হয়তো একটু আয়তনে বড়, কিন্তু তাদের 30, 40, 50টির মতো ভাষা, 30, 40, 50টির মতো গোত্র রয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যদি তাকাই আমাদের দিকে, আমাদের জন্য একটি ভাষা কত বড় একটি নিয়ামত, যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ এসে যদি এখানে বসে, তারা আমরা এখানে যা আলোচনা করছি সব স্পষ্টভাবে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ। তো এই ভাষাটাই আমাদের জন্য একটি সম্পদ। এই ভাষাকে আমাদের ধারণ করে এই ভাষায় আমরা নতুন পরিভাষা ধারণ করতে পেরেছি এবং প্রায় 200-র অধিক আমরা পরিভাষা এই ভাষায়, আমাদের বাংলা ভাষায় সংযোজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের এই বাংলা ভাষার প্রতি ব্রিটিশদের ভাষার প্রতি যে শোষণ বা পরবর্তীতে কলকাতা কেন্দ্রিক বুদ্ধিভিত্তিক আন্দোলনের কারণে, ব্রাহ্মণ্যবাদীদের কারণে আমাদের ভাষা অনেকটা বিলুপ্ত প্রায়, বা আমাদের যে মূল শব্দগুলো অনেক শব্দই প্রায় অন্য ভাষার প্রভাবে হারিয়ে যেতে শুরু করেছিল। কিন্তু আমরা মনে করি এই ভাষা আমাদের সম্পদ, এই ভাষাকে দিয়ে আমরা বিশ্ব দরবারে আমাদের এই বাংলাকে, আমাদের এই বাংলাদেশকে পরিচালিত করব এবং এই জন্য আমরা আমাদের এই ভাষাকে, ভাষার মাধ্যমে আমাদের সাহিত্যকে সকলের মাঝে, বিশেষ করে আমাদের যুব সমাজের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। একাডেমিয়া থেকে প্রকাশনা মুসলিম উম্মার বড় বড় আলেমদের সাথে যুব জনতাকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি সকল মাধ্যম ব্যবহার করে আমরা ইসলামী সভ্যতার ক্লাসিক জ্ঞান ও চিন্তাকে যুব মানুষে গেঁথে দিতে চাই। আমরা চাই বাংলাদেশের চিন্তাশীল যুবকেরা সত্যিকার অর্থে জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণের কারিগর হিসেবে গড়ে উঠুক। যেমনটা আল্লামা ইকবাল বলেছেন, সভ্যতা হলো শক্তিশালী ব্যক্তিত্বের চিন্তার রূপায়ণ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ সমাজও এমন একটি শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণের মহান আন্দোলনে আমাদের যুবক ভাইরা ইসলামী সভ্যতার প্রথম 3 প্রজন্মের মতোই গড়ে উঠবে। জ্ঞান সম্রাট আলিয়া ইজ্জত বেগবিচের ভাষায় আমি বলতে চাই, দিন আরাম আয়েশের জন্য নয়, বরং দিন হলো একটি আহ্বান, একটি দায়িত্ব, একটি আবেদন। সত্যিকারের ইমানদার ও জজবাধারী একটি প্রজন্ম, জজবা ও চেতনাহীনভাবে দিনকে ধারণকারী একটি প্রজন্ম থেকে অনেক ভিন্নভাবে অনেক কিছু করতে সক্ষম। বিগত 1400 বছর ধরে ইসলামের মধ্যে যে সংস্কৃতি, যে সভ্যতা ও আখলাক আমরা দেখতে পাচ্ছি, এটা শুরুর দিকে 3টি মুসলিম প্রজন্ম কর্তৃক তৈরি।
1400 বছর আগে সেই 3টি প্রজন্ম যা কিছু করেছে, মুসলিম উম্মাহ আজও সেটার উপরই দাঁড়িয়ে রয়েছে। তাদের পরবর্তীতে যারাই এসেছে তারা সকলে এই 3 প্রজন্মকে আদর্শ হিসেবে গ্রহণ করে তাদের নিকট থেকে প্রেরণা নিয়েছেন। তাই আমরা আশাবাদী তারুণ্যদীপ্ত যুবক ভাইরা এমন যোগ্য প্রজন্ম হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত তো? ইনশাআল্লাহ। এজন্য সর্বাগ্রে আমাদের প্রয়োজন আমাদের রূহ ও কলবের মাঝে একটি বিপ্লব তৈরি করা। এই জন্য আমাদের রুহের জাগরণ হতে হবে। এই বিপ্লব ও জাগরণে অনেক মুজিজার জন্ম দেবে। আজকে যে সকল বিষয়কে আমরা অসম্ভব ও অকল্পনীয় মনে করছি সেই সকল অবশ্যই বাস্তবায়িত হবে এবং একটি অদৃশ্য বিপ্লবের মাধ্যমে ইনশাআল্লাহ। আজকে আমরা যদি আমাদের বিশ্বে এই যত সভ্যতা রয়েছে তাদের দিকে তাকাই, সবকিছুই একটি অসম্ভব থেকে তৈরি হয়েছে। আমাদের সামনে উদাহরণ রয়েছে আমাদের বদর, যেখানে কিনা সুসজ্জিত হাজার সৈন্যের বিরুদ্ধে মাত্র 313 জন নিয়ে আমরা আমাদের নবী এবং সাহাবীগণ যুদ্ধে নেমেছিলেন। বাস্তবিকভাবে রেশনাল দিকে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে বলা চলে একটি অসম্ভব প্রায়। বা আমরা যদি আমাদের বর্তমান পৃথিবীতে হয়ে আসা এই কিছুদিন আগে এখনো চলে আসছে গাজার যে সংগ্রামের দিকে তাকাই, যেখানে হাইটেক এআই ব্যবহার করে বিশ্বের তথাকথিত শক্তিশালী সামরিক শক্তি সম্পন্ন রাষ্ট্রগুলো এক হয়ে ছোট্ট একটি আবদ্ধ ভূখণ্ড, যার 3 পাশে কিনা জায়নবাদী গোষ্ঠী দ্বারা বিস্তৃত এবং আরেক পাশটি সমুদ্র, যেটিও কিনা তারা দখল করে রেখেছে, সেই অঞ্চলের কয়েক মিলিয়ন মানুষ মিলে প্রায় 2 বছরের বেশি সময় ধরে তারা তাদের সংগ্রাম করে এসেছে এবং জায়নবাদীদেরকে বাধ্য করেছে আলোচনা টেবিলে বসতে। তো আমি মনে করি আমাদের যে ইতিহাস, আমাদের যে প্রেরণা আমাদের পূর্বপুরুষগণ আমাদের কাছে রেখে দিয়ে গিয়েছেন, আমরা অবশ্যই আজকে থেকে যদি শপথ গ্রহণ করি, অবশ্যই ইনশাআল্লাহ কিছু কয়েক বছর পর আল্লাহ যখন আমাদেরকে সামর্থ্য দিবেন, আমরা এই বাংলাদেশকে, এই বাংলার মাটিকে ইনশাআল্লাহ বিশ্ব দরবারে আবারও শ্রেষ্ঠত্বের পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কিছু আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। সমগ্র মানবতার এই ঘোরতর সংকটকালে আমাদের শুরুতে আত্মবিশ্বাসী হতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে যে এই জুলুমি সভ্যতার পতনকাল ঘনিয়ে এসেছে। দুনিয়া এভাবে চলতে পারে না। এই দুনিয়াকে ব্রিটিশ জায়নবাদের করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য আমাদেরকে শপথ নিতে হবে। আপনারা সবাই শপথ নিতে রাজি আছেন কি? ইনশাআল্লাহ। রাজি আছেন কি? ইনশাআল্লাহ। আমরা মনে করি আমরা যদি বিশ্বের ইতিহাসের দিকে তাকাই, ইসলামী সভ্যতা প্রতিবারই 700, 800 বা 900 এলাকা ক্ষেত্রভেদে শাসন করেছে, আর তার পরবর্তীতেই জালিম সভ্যতা 100 বা 150 বছর পৃথিবীতে শাসন করে গিয়েছে। এখন আমরা যদি আমাদের বর্তমান অবস্থার দিকে তাকাই, খেলাফতের বিলুপ্তির পর প্রায় 100 বছর হতে চলেছে। আজ বর্তমানের যে জালিম শাসন ব্যবস্থা বা জায়নবাদী গোষ্ঠী তারা ক্ষমতায়, এবং আরো আমরা যদি ভালোভাবে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই সভ্যতা আস্তে আস্তে পতনের দিকে আগাচ্ছে। তাদের নিজেদের মানুষের মধ্যেই অবিশ্বাস, নিজেদের মধ্যেই ভাঙ্গন, তারা নিজেদের মধ্যে নিজেদের শক্তি, যে শক্তিটা তারা অনেক বড় আকারে আমাদেরকে দেখাতো মিডিয়ার কল্যাণে, সেই তাদের মিডিয়ার মাধ্যমে আজকে সমগ্র বিশ্বের নিকট উন্মুক্ত হয়ে গিয়েছে তারা আসলে কতটুকু সক্ষম। তাই প্রিয় ভাইরা, আমি বিশ্বাস করি আগামী যে সময়গুলো, এই সময়গুলো আমাদের জন্য। আমরা যদি এই সময়ে থেকে বিশ্ব মানবতাকে মুক্ত করার লক্ষ্যে নেতৃত্ব দিতে পারি তাহলে আল্লাহ আমাদের সেই নেতৃত্বের আসন দিবেন। আর আমরা যদি না করি তাহলে অবশ্যই আল্লাহ তার ওয়াদা অনুযায়ী অন্য কাউকে দিয়ে এই নেতৃত্ব দেওয়া হবে। তাই সিদ্ধান্ত এখন আমাদের, এই নেতৃত্ব দেওয়ার জন্য কি আমরা পরিশ্রম করব নাকি আমরা অলস হয়ে বসে থেকে অন্য কাউকে এই দায়িত্ব দিয়ে দেব। তা আপনারা একটু আগে যে শপথ করলেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমরা ইনশাআল্লাহ এই শোষণমুক্ত একটি বাংলাদেশ, শোষণমুক্ত একটি বিশ্ব মানবতার জন্য কাজ করার যে প্রচেষ্টা সেটি আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আমাদের দেশকে এমন ভাবে বিনির্মাণ করব যেন আমাদের দেশের ভাগ্য আমরা নিজেরাই নির্ধারণ করতে পারি। আমাদের দেশের ভাগ্য বাহির থেকে নির্ধারণ করা হবে না, কোন তরিকিত প্রেসক্রিপশনেও আমরা পরিচালিত হব না। আমাদের দেশ ও উম্মতের ভাগ্য যেন আমরাই নির্ধারণ করি।
মুসলিম উম্মাহ ও ভৌগোলিক অবস্থান, তারুণ্যদীপ্ত জনসংখ্যা এবং অধিকাংশ প্রাকৃতিক সম্পদের অধিকারী আমাদের এই মুসলিম অঞ্চলগুলো। আমরা একটি জীবন্ত চিন্তা ও সাংস্কৃতিক ধারারও অধিকারী। তাই দাসত্ব কখনোই আমাদের নিয়তি হতে পারে না। মানবকে মুক্ত করার এর সংগ্রামে মুসলিম তারুণ্য যে সংগ্রাম করে যাচ্ছে, এমন কোন শক্তি নেই যে তাদের পথ রুদ্ধ করতে পারবে। কারণ আমাদের আছে আল্লাহর উপর ভরসা, আল্লাহর সাহায্য, আমাদের আছে প্রাকৃতিক নিয়ামত, আমাদের রয়েছে যুব সমাজ। তাই আমি মনে করি কোনোভাবেই আমাদের হতাশ হওয়ার বা পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। তাই আমাদের সব সময় এই বিশ্বাসটি বজায় রাখতে হবে। আমরা যদি দেখি, ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে যে একটি পরনির্ভরশীল, দরিদ্র ও অনগ্রসর মুসলিম উম্মাহকে আখলাক, প্রতিভা এবং সাহসিকতা দিয়ে সাজাতে হলে একটাই পথ রয়েছে সামনে, সেটি হলো জীবনের সকল ক্ষেত্রে ইসলামী চিন্তাকে নতুনভাবে জাগরিত করা এবং একটি সংগ্রামী প্রজন্ম হিসেবে গড়ে ওঠা। কেননা ইসলামে আমাদের সামনে মুক্তির চিরন্তন এবং অবিকৃত একটি উপায় হিসেবে বিদ্যমান রয়েছে। তাই ইসলাম গ্রহণ করার পরে যখন আমরা বলেছি যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা তাসলিমিয়ের বা আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, তারপর থেকে আমাদের সেই মুহূর্ত থেকে পৃথিবীর কোনো আগ্রাসন ও গোলামিকেই আমরা মাথা নত করব না। যেহেতু আমরা এক সর্বশক্তিমান আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি, তাই পৃথিবীর যত শক্তি রয়েছে সকল শক্তির কাছে কখনোই আমরা মাথা নত করব না বা করতে বাধ্য হব না, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের সামনে একটাই পথ খোলা, সেটি হলো মানবতার মুক্তির জন্য ইসলামী সভ্যতার পুনর্জাগরণের সংগ্রাম করা। এটা যদি আমরা না করি তাহলে আমাদেরকে জিল্লতি বা জুলুমকে মেনে নেওয়া। আমরা আজ বাংলাদেশের সকল প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছি। আমরা এখানে যুবকেরা শপথ নিয়েছি যে মানবতার মুক্তির জন্য আমরা আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ সংগ্রাম করে যাব। আমরা আজ যে বীজটি বপন করেছি আমাদের এই ইনস্টিটিউটের মাধ্যমে, হয়তো বা আল্লাহ আমাদের দেখার সৌভাগ্য দিবেন, অথবা আমরা যদি নাও দেখে যেতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের এই কাজকে, আমাদের এই কাজের ধারাবাহিকতাকে ধারণ করে তারা সেটিকে যুগের পর যুগ এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ব দরবারে একটি ন্যায় ভিত্তিক ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা গঠন করার জন্য, বা যেই ব্যবস্থার মধ্যে বাংলাদেশের থেকে শুরু করে বর্তমানে যারা শাসনকারী গোষ্ঠী, সেসব দেশেরও একজন মজদুর ব্রিজের নিচে শীতের মধ্যে নদীর পাশে শুয়ে থাকা এক গৃহহীন ব্যক্তি পর্যন্ত প্রত্যেকের সমঅধিকার এবং ইনসাফের জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব, সে আশাবাদ আমি ব্যক্ত করছি। আপনারা এখানে সবাই জ্ঞান ও সভ্যতার এই আন্দোলনকে একটি পুনর্জাগরণবাদী প্রজন্ম হিসেবে এগিয়ে নিয়ে যাবেন, বাংলাদেশকে একটি সম্মানজনক রাষ্ট্রে পরিণত করবেন এবং দক্ষিণ এশিয়ায় জ্ঞান ও সভ্যতার কেন্দ্রভূমি হয়ে ওঠার জন্য প্রচেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন কি? সবাই রাজি আছে আমরা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুক, এই দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য আন্তরিকভাবে মুবারকবাদ। আসসালামু আলাইকুম।